হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তনখা জায়গির ও ওয়াতান জায়গির। এই প্রশ্নটি নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের সিসি 8, 9, 10 এবং এসএসসি পেপারগুলির যে সাজেশন ধরে একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর এখনো তোমাদের দিতে বাকি আছে, সেগুলো খুব দ্রুত আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। দেখো, আজকে আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখিয়ে দিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 10, এখানে প্রশ্ন হচ্ছে তনখা জায়গির এবং ওয়াতান জায়গির। প্রশ্ন আসতে পারে এই দুটির পার্থক্যটা কি। তা জায়গির বলা হচ্ছে অর্থাৎ জায়গিরদারি ব্যবস্থা। তনখা জায়গির এবং ওয়াতান জায়গির নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জায়গিরদারি ব্যবস্থা কাকে বলে সেটা জানতে হবে। আর জায়গিরদারি ব্যবস্থাকে বুঝতে গেলে আমাদের মনসবদারি ব্যবস্থাকে বুঝতে হবে। অর্থাৎ মনসবদার এবং জায়গিরদার এই দুটি কিন্তু রিলেটেড একটা বিষয়। এটার উপরেও তোমাদের একটা প্রথম টিকাতে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, মনসবদার ও জায়গিরদারের মধ্যে পার্থক্য। দেখো, মনসবদার অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী যেসব সেনাপতিরা সেনা রাখতেন, অর্থাৎ এখানে 10,000 মনসবদার কিংবা 5,000 মনসবদার কি 2,000 মনসবদার, এরকম অনেক মনসবদার থাকতেন। অর্থাৎ 2,000 মনসবদারি মানে হচ্ছে 2,000 সেনার তিনি সেনাপতি, এবং ওই 2,000 সেনাকে তিনি রক্ষণাবেক্ষণ করবেন, তিনি তাদের বেতন দেবেন, তিনি তাদের ভরণ পোষণ করবেন। এই সেনাকে রাখার জন্য তার যে খরচ এবং ওই মনসবদারের নিজের যে খরচ বা নিজের যে মাহিনা বা বেতন, সবকিছুর জন্য তাকে দুই ভাবে মাইনে দেওয়া হতো। এক, তাকে নগদ টাকা দিয়ে দেওয়া হতো, আর এক হচ্ছে তাকে কোনো একটা জায়গা বা জমি দিয়ে দেওয়া হতো। যখন একটা অঞ্চলের জমি তাকে দেওয়া হচ্ছে বেতন হিসেবে, তখন ওই জমি থেকে যে রাজস্ব আদায় করা হতো, সেই রাজস্ব থেকে তিনি তার নিজের বেতন এবং সৈনিকদের বেতন মেটাতেন। তা যে মনসবদারের যত সংখ্যক মনসবদার, অর্থাৎ তার জাত সংখ্যা যত, মানে তার সৈন্য সংখ্যা যত, তার তিনি জমিও সেই ততটা পাবেন বা বেতনের পরিমাণটাও ততটা হবে। তো এইভাবে যে জমির মাধ্যমে মনসবদারদের বেতন দেওয়া হতো, সেই জমি যখন তাকে দেওয়া হচ্ছে, তখন তাকে দেওয়া হচ্ছে একটা জায়গির, অর্থাৎ একটা জায়গা তাকে দেওয়া হচ্ছে। এই জায়গির দেওয়াতে তিনি হয়ে যাচ্ছেন জায়গিরদার। তাহলে তিনি ছিলেন মনসবদার, হয়ে গেলেন জায়গিরদার, অর্থাৎ কোন জমির মালিক হয়ে গেলেন। এখন এই জায়গিরদারদের এই জমির উপরে কিন্তু তাদের এই সত্ত্ব চিরস্থায়ী ছিল না। প্রথমত বদলি করা হতো বছরকে বছর, ফলে কোনো একটা জমির উপরে তাদের স্থায়ী সত্ত্ব না থাকায় তারা চাইতেন সর্বোচ্চ পরিমাণে রাজস্ব আদায় করার জন্য। এই জন্য কৃষকদের উপরে তারা অত্যাচার করতেন, আর কৃষকরা বারে বারে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করত। মুঘল সাম্রাজ্যের পতনের একটা প্রধান কারণ এই কৃষকদের বিদ্রোহ, এবং মুঘল যুগে বারে বারে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছে এই জায়গিরদারদের অত্যাচারের ফলে। জায়গিরদার কারা? যারা মনসবদার। আর মনসবদার কারা? যারা জায়গিরদার। এখন প্রশ্ন আমাদের হচ্ছে এই যে তনখা জায়গির এবং ওয়াতান জায়গিরটা তাহলে কি? তনখা মানে কি? টাকা। টাকা দিয়ে জায়গির পাওয়া। সেনাপতিরা বেতনের পরিবর্তে জায়গির পাচ্ছে, কিন্তু কিছু অভিজাত যাদের অনেক অর্থবৃত্ত রয়েছে, জায়গিরদার হওয়া মানে সমাজে একটা সম্মানের জায়গা। এই সম্মানকে কেনার জন্য, টাকা দিয়ে সম্মান কেনার জন্য অনেক ধনী ব্যক্তি মুঘল সম্রাটের কাছে টাকার বিনিময়ে এই জায়গির বা কোনো একটা জায়গার জমিদারি, জায়গির কথা মানে তো ধরো জমিদারি, কোনো জায়গার জমিদারি ক্রয় করতেন টাকা দিয়ে, অর্থের বিনিময়ে। তখন সেই জমিদারিটাকে বলা হচ্ছে তনখা জায়গির। টাকার বিনিময়ে তিনি জায়গিরটি পাচ্ছেন। আরেকটি হচ্ছে ওয়াতান জায়গির। ওয়াতান কথাটির মানে হচ্ছে বংশ পরম্পরায় বা উত্তরাধিকার। কোনো জায়গিরদার মারা গেলেন, তার পুত্র আবার জায়গিরদার হবে, সেই জায়গিরকে বলা হচ্ছে ওয়াতান জায়গির। কিন্তু মুঘল যুগে কিন্তু জায়গিরদার মারা গেলে তার পুত্র জায়গিরদার হতো না। জায়গিরদারি পোস্টটা কিন্তু বংশানুক্রমিক ছিল না, এটি ছিল বেতন। জায়গির দেওয়া হতো বেতনের পরিবর্তে। তো সেই মনসবদারি যদি না থাকে, তাহলে তার ওই বেতন দেওয়ার প্রয়োজন উঠছে না। এই জন্য মুঘল যুগে জায়গিরদারি ব্যবস্থা কিন্তু বংশানুক্রমিক ছিল না। এছাড়া জায়গিরদারি ব্যবস্থা ইরফান হাবিব বলছে বারবার বদলির ব্যবস্থা ছিল। তাহলে এই ওয়াতান জায়গিরটা কি করে এলো? ওয়াতান জায়গির হলো যে কিছু কিছু ধর্ম পণ্ডিত
উলেমা বা মৌলবী মোল্লাদেরকে বা ধর্মগুরুদেরকে মুঘল সম্রাটেরা জমি দান করতেন চিরস্থায়ীভাবে, একেবারে সারা জীবনের মতো। অর্থাৎ জমি দেওয়া মানে কি, একটা জায়গির দেওয়া। ফলে যে জায়গিরটা তাকে দেওয়া হচ্ছে, সেই ধর্মগুরুর যে বংশ রয়েছে, সেই বংশের ধরেরা তারা কিন্তু বংশ পরম্পরায় ওই জমির উপরে অধিকার ভোগ করে যাবে। তাদের কিন্তু অধিকার নাকচ করা হবে না, তাদের ওই জমি জায়গিরটা কিন্তু বংশানুক্রমিক চলতে থাকবে। তাই এই ধরনের জায়গিরদারকে বলা হচ্ছে ওয়াতন জায়গিরদার। অর্থাৎ এগুলো দান, দানের জায়গির। ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে সম্রাটরা দান করতেন, তার ভেতর থেকে উঠে এসছে এই ওয়াতন জায়গির। এই দুটির মধ্যে পরিষ্কার পার্থক্য বোঝাই যাচ্ছে। তনখা জায়গির অর্থ দিয়ে কেনা জায়গির বা জমিদারি, ওয়াতন জায়গির হচ্ছে সম্রাটের কাছে উপহার হিসেবে পাওয়া বংশ পরম্পরায় ভোগ দখলের জমি। দুটোর মধ্যে আমূল পার্থক্য রয়েছে। এই বিষয়টাকেই শুধু মেনশন করে অ্যান্সারটা লিখতে হবে। তো এর যে উত্তর আছে 5 নম্বরের টিকা হিসেবে, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। 4th সেম সিসি 10 হিস্ট্রি অনার্সের ওয়াতন ও তনখা জায়গির এর মধ্যে পার্থক্য। মুঘল সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য ওয়াতন জায়গিরের গুরুত্ব অনস্বীকার্য। মূলত 2 ভাগে বিভক্ত জায়গিরের মধ্যে যখন জায়গিরদারদের এক জায়গির থেকে অন্য জায়গিরে বদলি করা হতো, তখন এগুলিকে বলা হতো তনখা জায়গির। আর যে জায়গিরগুলি বংশানুক্রমিকভাবে জায়গিরদাররা ভোগ দখল করত, সেই জায়গিরগুলিকে বলা হতো ওয়াতন জায়গির। প্যারা করে দেখো, মূলত 2 ভাগে বিভক্ত জায়গিরের মধ্যে পার্থক্য নিরূপণের মধ্য দিয়ে বোঝা যায় মুঘল রাষ্ট্র ব্যবস্থায় ওয়াতন জায়গিরের গুরুত্ব কি ছিল। ইরফান হাবিব দেখিয়েছেন যে তনখা জায়গিরে বদলির ব্যবস্থা থাকায় জায়গিরদাররা অসম্ভব ক্ষতিগ্রস্ত হতেন, কিন্তু ওয়াতন জায়গিরে তা না থাকায় জায়গিরদারদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম ছিল। কেননা শস্য উৎপাদনের নির্দিষ্ট সময় পাওয়ার জন্য ওয়াতন জায়গিরদারদের পক্ষে সুষ্ঠুভাবে যথেষ্ট উৎপাদন সম্ভব হতো, যার ফলে তাদের দেওয়া যথেষ্ট পরিমাণ রাজস্ব মুঘল রাজকোষও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠত। প্যারা করে দেখো, ফরাসি পর্যটক বার্নিয়ের লেখা ট্রাভেল অব দ্য মুঘল এম্পায়ার ও ভীমসেনের লেখা নুকশা ই দিলখুশা গ্রন্থ থেকে জানা যায় যে ওয়াতন জায়গির দ্বারা বংশানুক্রমিকভাবে একই জায়গায় সীমাবদ্ধ থাকতে পারায় তারা কৃষকদের প্রতি যথেষ্ট সদয় হতেন, যার ফলে কৃষক ও উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হতেন। স্বাভাবিকভাবে এর ফলে কৃষক ও জায়গিরদারদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, যা মুঘল প্রশাসনিক ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী হতে সাহায্য করে। বস্তুত জায়গিরদারি ব্যবস্থায় যদি ওয়াতন জায়গির না থাকতো, তাহলে হয়তো জায়গিরদারি সংকট মুঘল রাষ্ট্র ব্যবস্থায় ঔরঙ্গজেবের আগেই উপস্থিত হতো। এরপরে দেখো, সুতরাং বলা যায় যে কিছু ত্রুটি সত্ত্বেও সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থায় তনখা জায়গিরের তুলনায় ওয়াতন জায়গিরদাররা যথেষ্ট কৃষক দরদি ও রাষ্ট্র সম্পর্কে চিন্তাশীল হওয়ায় ঔরঙ্গজেবের রাজত্বের অর্ধেক সময় পর্যন্ত জায়গিরদারি ব্যবস্থা যথেষ্ট উন্নত ও গঠনমূলক ছিল। তো এই ছিল তনখা এবং ওয়াতন জায়গিরের মধ্যে পার্থক্য। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।